আপনারা দেখছেন গল্পের বুকসেল। এই বুকসেলফে কিছু ভয়, কিছু রহস্য, কিছু আনন্দ, কিছু প্রেম আর কিছু অনুতাপ সবই আছে। তাহলে আজকের গল্প শুরু করা যাক। আমার নাম প্রমথ। বোন নীলাঞ্জনাকে নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে এসেছি পাঁশকুড়ায়। বোনের পরীক্ষার সিট পড়েছে এখানে। আমি এমনিতে কিছু করি না, কিন্তু বর্তমানে গল্প লেখা আমার একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। গ্রামের দিকে ঘুরে বেড়ানোর ইচ্ছে আমার অনেক দিন থেকেই মনের ভেতরে ছিল। শুনেছি আমাদের শহর কলকাতার মতো গ্রামগুলো নয়, ওখানে মাঠে চাষবাস হয়, পশুপালন হয়, আরও অনেক কিছু। তাই সেইগুলো দেখার পাশাপাশি আমার গল্প লেখার কাজেও কিছু সুবিধা হতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই বোনের সাথে কয়েকদিনের জন্য বেরিয়ে পড়লাম। ট্রেন থেকে যখন নামলাম তখন স্টেশনে গুটিকতক লোক বসে আছে। হয়তো তারা পরের ট্রেনের জন্য অপেক্ষা করছে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য। সত্যিই অবাক হলাম জায়গাটা দেখে। এই সময় আমাদের শহর কলকাতায় অসংখ্য রাস্তার আলোতে পরিবেশটাকে দিনের মতো উজ্জ্বল করে রাখে, কিন্তু এখানে এসে দেখলাম সেটা সম্পূর্ণ ব্যতিক্রম। স্টেশনের ঘড়িতে দেখলাম রাত 10:30। যে গুটিকতক প্যাসেঞ্জার আমাদের সাথে এসেছিল তারা ট্রেন থেকে নামার সাথে সাথেই দৌড়ে কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। আগে থেকে হোটেল কোনো বুক করে আসেনি, তাই এখানে এসে আমাদের যে সব ব্যবস্থা করতে হবে সেটাই মনে মনে ভেবে রেখেছিলাম। বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। গাড়ি ঘোড়া বিশেষ চোখে পড়ল না। কয়েকটা বাস দেখতে পেলাম, কিন্তু সেগুলো মনে হয় না আজ আর কোথাও যাবে। এই নিয়ে তাই বিশেষ ব্যস্ত হলাম না। ভেবেছিলুম আশেপাশে কোনো না কোনো হোটেল পেয়ে যাব, কিন্তু পরক্ষণেই আমার সব ভুল ভেঙে আমাদের ব্যস্ত হতে হলো। সামনে দেখলাম একটা লোক দোকান বন্ধ করছে। ওই লোকটাকে কিছু জিজ্ঞাসা করে হয়তো এখানকার বিষয়ে কিছু জানতে পারবো, তাই এগিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এখানে হোটেল কোথাও পাওয়া যাবে, বলতে পারেন? ও, আপনারা মনে হয় এখানে প্রথম এসেছেন। তা শুনুন, এই আশপাশে আপনি কোনো হোটেল পাবেন না। হোটেল পেতে গেলে আপনাকে আরও কয়েক মাইল যেতে হবে, আর এমন সময় কোনো গাড়ি পাবেন বলে তো মনে হয় না। লাস্ট বাসটুকু বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। দেখুন কোনো গাড়ি পান কি না। তবে হ্যাঁ, আর একটা কথা শুনে রাখুন, একটা রাস্তা বলে দিচ্ছি। ওই রাস্তা দিয়ে সোজা গেলে একটা গ্রাম পড়ে। ওখানে রাতটুকু কাটিয়ে পরের দিন আপনারা একটা হোটেলের ব্যবস্থা করতে পারেন। এরপর লোকটি দোকান বন্ধ করে চলে গেল। আমরা দুজন ছাড়া আর সেখানে কেউ নেই। জনমানবহীন শূন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে নিজেদের তখন অসহায় মনে হতে লাগলো। বোন সাথে না থাকলে হয়তো আমি আজ রাতটা স্টেশনের মধ্যে কাটিয়ে দিতে পারতাম, কিন্তু ওকে নিয়ে এখন তা কিছুতেই সম্ভব নয়। না, আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। বর্ষার সময় কখন আবার বৃষ্টি নেমে আসতে পারে কে জানে। লোকটার উপদেশ আমাদের ঠিক বলে মনে হলো, তাই ব্যাগপত্র আর বোনকে নিয়ে হাঁটতে শুরু করলাম গ্রামটির দিকে। আস্তে আস্তে লোকালয় ছেড়ে আমরা পৌঁছে গেলাম একটা জঙ্গলের ভেতর। এদিকটায় শুধু গাছপালা আর বন জঙ্গলে ভর্তি। চারিদিকে ঝিঁঝি পোকা আর বুনো শিয়ালের ডাক আমাদের কানে আসছে। ভয় শুধু একটাই, এই গ্রামের দিকে বন জঙ্গলের ঝোপঝাড়ের ভেতরে সাপ কোপের বাসা থাকতে পারে। ভুল করেও যদি ছোবল খেয়েছি
তাহলে আমাদের এক ছোবলেই ছবি। কি রে দাদা, কোথায় তোর গ্রাম? সে কখন থেকে হাঁটা শুরু করেছি বলতো? 20 মিনিট বোধহয় হয়েই গেল, এখনো তো গ্রামের কোনো দেখাই নেই। লোকটা আমাদের ঠিক রাস্তা বললো তো? না না বোন, ঠিক রাস্তায় নিশ্চয়ই বলেছে। গ্রামের লোকেরা এত জটিল হয় না, আমাদের শহরের লোকেদের মতো নয় এরা। ওরা সত্যি কথাই বলে। কিন্তু আমি ভাবছি আমরা ভুল করে অন্য কোনো রাস্তায় চলে আসিনি তো? দাঁড়া দাঁড়া বোন, ওই দেখ, একটা বাড়ি দেখা যাচ্ছে। বেশ পুরনো দিনের বাড়ি মনে হয়। ফাঁকা জায়গায় বনের মধ্যেই বাড়িটা কি করছে? হ্যাঁ তাই তো, কিন্তু এখন কি এত কিছু ভাবার সময় আছে? চল তাড়াতাড়ি, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখা যাক ওই বাড়িতে একটু আশ্রয় পাওয়া যায় কি না। কে আপনারা? কাকে চাই? আগে আমরা এসেছি কলকাতা থেকে, একটা হোটেলের খোঁজ করছিলাম, আর হঠাৎ করে আপনার এই বাড়িটা দেখতে পাই। আর দেখুন না, বাইরে বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছে। তাই আজকের রাতটা যদি আমাদের একটু আশ্রয় দিতেন। না না, এই ঘরে থাকা যাবে না। আর আপনাদের আমি থাকতেই বা দেবো কেন? জানি না, শুনি না, কারা আপনারা? আর এটা আমার ঘর, কোনো ধর্মশালা নয়। রোজ কেউ না কেউ আপনাদের মতো এসে আশ্রয় চায়। যান যান, এখান থেকে চলে যান। এত দূর থেকে আপনাদের এই গ্রামে এসেছি, একটু আশ্রয় দেবেন না? কাছাকাছি কোনো হোটেল থাকলে হয়তো আপনাকে বিরক্ত করতাম না, কিন্তু বুঝতেই তো পারছেন এই বৃষ্টিতে আমরা যাবই বা কোথায়। আজকের রাতের মতো একটু আশ্রয় দিন না। ঠিক আছে ঠিক আছে, থাকতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। রাতে কোনো চেঁচামেচি করলে চলবে না, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। নিশ্চয় নিশ্চয়, আমরা আপনার কথা মতোই চলবো, কোনো চিৎকার চেঁচামেচি করব না। এই যে আপনাদের ঘর, তবে একটা কথা আবারও বলি, কোনো রকম চিৎকার চেঁচামেচি করবেন না। আর হ্যাঁ, ঘরের ভেতর সব কিছু আছে, রাতে বাইরে বেরোনোর চেষ্টা করবেন না। আর কোনো দরকার হলে আমাকে ভুল করেও ডাকবেন না। চলি এখন। মহিলাটি চলে যেতে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম এবং এক কোণে আমাদের ব্যাগপত্র রেখে দিলাম। উফ, বুঝলি দাদা, জোর বাঁচান বেঁচে গিয়েছি। ভাগ্যিস সেই বাড়িটা ছিল আর ওই ভদ্রমহিলা আমাদের থাকতে দিল, নইলে এই বৃষ্টিতে ভিজে একেবারে একাকার হয়ে যেতাম। হ্যাঁ, যা বলেছিস। আচ্ছা, এই ভদ্রমহিলাটি কি এই বাড়ির মালিক নাকি? এত বড় বাড়ি, ওনাকে ছাড়া তো আর কাউকে দেখতেও পেলাম না। আর নিচের ঘরগুলো একেবারে অন্ধকার। তা আমাদের জেনে কি হবে? আমরা আজকে রাতের মতো অতিথি, কাল সকাল হলেই আবার এখান থেকে আমরা চলে যাব। রাতটুকু মাথার উপর ছাদ আছে, এইটুকুই যা স্বস্তি। আচ্ছা শোন, আমি একটু বাথরুমে গিয়ে স্নান করে আসি, সারাদিনের ধকলটা যদি একটু শরীর থেকে নামে। ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, বিদেশি কায়দায় তৈরি। বাথরুমটায় সবই আছে, আয়না, মুখ ধোয়ার বেসিন এবং তার সাথে একটা বাথটবও। ঝকঝকে কল খুলতেই বেরিয়ে এলো ঠান্ডা জলের ধারা। আহ, কি শান্তি! বাথটব ভর্তি ঠান্ডা জলের মধ্যে গা ডোবালাম। মনে হয় কয়েক ঘন্টা এমনভাবেই বসে থাকি। ঠান্ডা জলের পরশে মুখ থেকে গুনগুন করে গান বেরিয়ে এলো। কিছু একটা গোয়ানি শব্দে
আমি আতঙ্কিত হয়ে উঠলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখলাম ঘর সম্পূর্ণ খালি। বুকের ভেতরটা ধড়াস করে উঠল। ঘরের দরজা খোলা। বোন কি তাহলে বাইরে গিয়েছে? ওই গোয়ানি শব্দটা তাহলে কিসের? নীলু, নীলু, এ নীলু। কোথাও কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ কারেন্টটা চলে গেল। যা, এই সময় কারেন্টটাকে যেতে হলো। নীলু, এই নীলু, নীলু। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি ধরে নিচে নেমে এলাম। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। সিঁড়ির সামনে একটা টেবিলের উপর মোমবাতি জ্বলছে। নীলু কোথায় গেল? নীলু, এই নীলু, 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 এই নীলু। এ তো ভারী মুশকিলে পড়লাম। মেয়েটা এত রাতে গেল কোথায়? একবার কি ওই ভদ্রমহিলাকে ডেকে জিজ্ঞাসা করব? কিন্তু ওদিকে তো ও আবার সমস্যা। রাতে ওনাকে আবার ডাকা যাবে না। কি অদ্ভুত মহিলা রে বাবা। হঠাৎ ওপরের ঘর থেকে কিছু একটা ভেঙে যাওয়ার আওয়াজ পেলাম। তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। ঘর সম্পূর্ণ অন্ধকার, কিন্তু বিছানার সামনে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। এই তো নীলু। কিরে নীলু, কোথায় গিয়েছিলি তুই? কত করে তোকে ডাকলাম বলতো? কিরে, সাড়া দিচ্ছিস না কেন? আর এরকমভাবে দাঁড়িয়ে আছিস কেন? কে কে তুমি? আমাকে ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। আমি তোদের কাউকে ছাড়বো না। তোদের মেরে আমি টাটকা রক্ত খাবো। কতদিন টাটকা রক্ত খাইনি। মেয়েটির হাতে অসহ্য জোর। কিছুতেই তার হাত আমার গলা থেকে ছাড়াতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। মৃত্যুকে তখন খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। আমার মতো কি তাহলে নীলুরও? আর কিছু ভাবতে পারছি না। চোখ আমার বন্ধ হয়ে আসছে। চোখের সামনে তখন সব কিছু ধোঁয়াশা। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম কিছু দূরে আমার বোন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কিছু মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে। হয়তো তারাই জঙ্গলে গাছ কাটার জন্য এসেছিল। তাদের মুখে জানতে পেরেছিলাম এখানে অনেক কাল আগে একটা সাহেবের বাংলো ছিল। কিন্তু একদিন বৃষ্টির রাতে ওই সাহেবের বাংলোতে আগুন লেগে যায়, আর বাড়ি সমেত বাড়ির সমস্ত ভেতরের মানুষরা মারা যায়। সেই থেকে অনেক বছর সম্পূর্ণ কালো অবস্থায় এই বাংলো বাড়িটা অবস্থিত ছিল। কিন্তু সেটা আর এখন নেই। কালকের যে বাড়িটা আমরা দেখেছিলাম সেটা আমাদের মনের ভুল ছিল। তাই এই রাস্তা দিয়ে যখন কেউ যায় তারা ওই কালো বাংলোটাকে দেখতে পায়। আর ভুল করেও যদি কেউ আশ্রয় চায় তাহলে ওই বাড়িটা তাকে সম্পূর্ণ গিলে ফেলে।